ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব, কানাডায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন। গাজায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব কি হতে পারে? রাশিয়ার সঙ্গে স্থলভাগে যুদ্ধবিরতিতে রাজি নয় ইউক্রেন। ফাতেহ 2 কি কেন ভারতের রক্তচাপের কারণ হলো পাকিস্তান আর্মির এই অস্ত্র? যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের। গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ইসরায়েলের নিন্দা সৌদি আরব ও কাতারের। এবং সর্বশেষ থাকছে নরেন্দ্র মোদীর ভারতে রমজানে কেমন আছেন মুসলমানেরা। এতক্ষণ প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এর প্রভাব, কানাডায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জন। কানাডার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। টরন্টো এর একটি পানশালা মার্কিন পণ্য বর্জন করে, যা দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার প্রতীকী পদক্ষেপ। ম্যাট্রিওলের একটি ক্যাফেও আমেরিকানো কফি নামে পরিবর্তন করে কানাডিয়ানো রাখে। কানাডিয়ার জনগণ ও সরকার ট্রাম্পের শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে বানানোর ইঙ্গিতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই নীতির তীব্র নিন্দা জানিয়েছে এবং কানাডার অর্থনীতিকে রক্ষার ব্যবস্থা নিয়েছেন। শুল্ক আরোপের ফলে দেশটির অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কানাডার কিছু নেতা যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনাও করছেন। এর ফলে কানাডীয়দের যুক্তরাষ্ট্রে ভ্রমণ 40% কমেছে, যা মার্কিন পর্যটন শিল্পে বড় প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে দীর্ঘমেয়াদী শুল্ক আরোপ অর্থনৈতিক সংকটের সৃষ্টি করতে পারে। কানাডার জনগণ নিজেদের স্বার্থ রক্ষায় একতাবদ্ধ এবং বিকল্প অংশীদার খোঁজার ব্যাপারে আগ্রহী। গাজায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব কি হতে পারে? ইসরায়েল গাজা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে, যা হামাসের উপর চাপ প্রয়োগের কৌশল হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েল আগে থেকেই গাজায় মানবিক সহায়তার উপর অবরোধ আরোপ করেছিল এবং নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও ইসরায়েলের কিছু মিত্র দেশ। হামাস এটিকে সস্তা ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ও বন্দীদের মুক্তির জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে মিশর, কাতার, সৌদি আরব, জর্ডান ও ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। কাতারে চলমান আলোচনায় হামাস কিছু নমনীয়তা দেখালেও ইসরায়েল ও মার্কিন দাবির বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। ইসরায়েল 10 জন জীবিত বন্দী ফেরতের বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। রাশিয়ার সঙ্গে স্থলভাগে যুদ্ধবিরতিতে রাজি নয় ইউক্রেন। ইউক্রেন রাশিয়ার সঙ্গে আকাশ এবং নৌপথে যুদ্ধবিরতিতে রাজি হলেও স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায়, কারণ তারা আশঙ্কা করছে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাশিয়া পুনরায় সংগঠিত হয়ে হামলা চালাবে। প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর চিফস অফ স্টাফ সার্হিয়ে চেলস্কা জানিয়েছেন, ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে আকাশ ও নৌপথে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিতে প্রস্তুত, তবে স্থলযুদ্ধে বিরতি নয়। রুশ ড্রোন হামলায় ইউক্রেনীয় সেনাদের বড় ধরনের প্রাণহানি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে এবং 4টি প্রদেশের দখল নেয়, যা পরে রুশ ভূখণ্ড হিসাবে ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘদিন সামরিক সহায়তা দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির চাপ দিচ্ছে, যা কিয়েভের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। লেশচেঙ্কো বলছেন, মার্কিন সহায়তা গুরুত্বপূর্ণ, তবে ইউক্রেন জাতীয় স্বার্থ বিরোধী কোনো শর্ত মেনে নেবে না। ফাতেহ 2 কি কেন ভারতের রক্তচাপের কারণ হলো পাকিস্তানি আর্মির এই অস্ত্র?
পাকিস্তান সম্প্রতি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতেহ-2 সেনাবাহিনীতে যুক্ত করে এবং এটি নিয়ন্ত্রণ রেখার অর্থাৎ এলওসি এর কাছে মোতায়েন করেছে। বিশেষজ্ঞরা বলছে এটি ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। 2023 সালের ডিসেম্বরে এর প্রথম পরীক্ষা চালানো হয়, আর 2024 সালের মার্চে এলওসিতে মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পাকিস্তান দাবি করেছে এটি বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অ্যাল্টিটিউড এবং ভারতীয় সীমান্তবর্তী সেনা ঘাঁটিতে দ্রুত হামলা চালাতে সক্ষম। 400 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এবং সহজে চিহ্নিত করা কঠিন। পাকিস্তানের পরিকল্পনা S-400 রাডার ও কমান্ডো সেন্টার ধ্বংস করা, যাতে ভারত এটি ব্যবহার করতে না পারে। ভারত 2021 সালে $540 কোটি রাশিয়ান S-400 কিনেছিল, যা বর্তমানে পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন আছে। পাকিস্তানের এই নতুন অস্ত্র ভারতের প্রতিরক্ষা চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধের 3 বছর পর শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসাবে মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ আদ্রি ইরমাকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে উপস্থিত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও জেদ্দায় পৌঁছেছেন। আলোচনার আগে ইউক্রেন আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তবে রাশিয়া এতে অসম্মতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধের কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে এবং ইউক্রেনের ছাড় দেওয়ার মানসিকতা কেমন তা জানতে চায়। আর এ বৈঠক এমন সময় হচ্ছে যখন ট্রাম্প যুদ্ধবিরতির জন্য জেলেনস্কির ওপর চাপ দিচ্ছেন এবং সামরিক সহায়তা স্থগিত রেখেছেন। আলোচনায় যুদ্ধবিরতির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছে, এই আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে, যা যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা বাড়াবে। গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ইসরায়েলের নিন্দা সৌদি আরব ও কাতারের। গাজা উপত্যকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও জর্ডান। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে উপসাগরীয় এই দেশগুলো। এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। এতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর ভাষায় নিন্দা প্রকাশ করেছে। অন্যদিকে কাতার এক বিবৃতিতে এটিকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। এদিকে এক বিবৃতিতে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল কর্তৃক আরোপিত অনাহার ও অবরোধ নীতির নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র সুফিয়ান আল কুদাহা আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। গাজা উপত্যকায় বিদ্যুৎ পুনরুদ্ধার করতে ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর ভারতে রমজানে কেমন আছেন মুসলিমরা? ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও বিশাল মুসলিম জনগোষ্ঠী রয়েছে। নরেন্দ্র মোদীর শাসনামলে সংখ্যালঘু মুসলিমদের অধিকার সীমিত হওয়ার অভিযোগ উঠেছে। সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ মুসলিম বিরোধী বলে সমালোচিত হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে এবং মুঘল আমলের নানা স্মৃতিচিহ্ন মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে ইসলাম 7ম শতাব্দীতে আরব বণিকদের মাধ্যমে আসে এবং নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রথম মসজিদ নির্মিত হয়। রমজান মাসে ভারতের বহু হিন্দু সংহতি প্রকাশ্যে রোজা রাখেন এবং ইফতারের আয়োজনে অংশ নেন। এমনকি তিহার জেলে হিন্দু কয়েদিদের মুসলিম কয়েদিদের সঙ্গে একত্রতা জানিয়ে রোজাও রেখেছেন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। তবে মুসলমানদের জন্য রমজান পালনের পরিবেশ মোটামুটি ভালো, যদিও
কর্মস্থলে নামাজ আদায়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও অনেকেই ছাড় পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে অধিকাংশ জায়গাতেই এখনও মুসলমানেরা তীব্র নির্যাতনের শিকার হচ্ছে।